প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। তার ডাক শুনে আমি তার কাছে যাই। তখন সে বলে, চলো হেঁটে হেঁটে কথা বলি। আমরা কথা বলতে বলতে ছাদে যাই। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি বিদায় নিয়ে চলে আসি। এরপর যখন আমি মাদ্রাসার ভেতরে ঢুকি, তখন আমার বন্ধুরা বলে, কিরে পালিয়ে বাড়ি গেছো, হুজুরের সাথে দেখা করেছো? তখন আমি মিজানকে বললাম যে এসব হাবিজাবি কি বলছো, আমি আবার কোথায় গেলাম? মিজান বলল, তুই 2 দিন ধরে মাদ্রাসায় ছিলি না, আমরা ভেবে নিয়েছিলাম তুই বাড়িতে গেছিস। এই কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর হুজুর আসেন ক্লাসে। আমাকে দেখে কাছে ডাকলেন। আমি কেন পালিয়ে বাড়ি গেলাম কারোর সাথে বলে যায়নি, এটা নিয়ে তিনি বকাঝকা করেন। সেদিন ক্লাস শেষ করে আমি ভাবতে লাগলাম, এই 2 দিন তাহলে আমি কোথায় ছিলাম। প্রথমে আমি কিছুই মনে করতে পারিনি এবং আমি বাড়িতেও যাইনি, তাহলে কোথায় ছিলাম? নিজে নিজে এইসব ভাবছিলাম এবং ভাবতে ভাবতেই আবছা আবছাভাবে আমার কিছু মনে পড়ে। আমি যতটুকু মনে করতে পারছিলাম তা হলো, এই 2 দিন আমি পরীর দেশে ছিলাম। প্রথমে ওদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমাকে একটি সাদা রঙের জুব্বা পরার জন্য দেয়। ঢিলেঢালা জুব্বা। ওখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, মনে হয়েছিল রাজার বাড়ি। ঝিলমিল আলো জ্বলছিল চারদিক। তখন ওই পরী আমার সাথে তার পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। ওখানে অনেক লোকজন ছিল, মানুষের মতোই, কিন্তু আকৃতি সাধারণ মানুষের চেয়ে আলাদা। বেশ লম্বা দেখতে ছিল। একটু পর তাদের দেখা দেখি আমি নিজেও নামাজ কালাম পড়লাম, কিন্তু কোন ওয়াক্তে নামাজ পড়ছি সেটা আমার মনে নেই। বিভিন্ন রকম খাবার আমাকে দিয়েছে। আমার থাকার জন্য একটি রুম দিল। ঘরের খাটটি আমাদের মতো না, একদম আলাদা, সাদা রঙের। কি দিয়ে তৈরি আসলে তা আমি বুঝতে পারিনি। পরদিন ওই পরী আমার কাছে এসে বলে, চলো ঘুরতে যাব। যেসব জায়গায় আমাকে নিয়ে গেছে মনে হচ্ছে এগুলো আমার পরিচিত। মনে হলো এর আগে আমি এই সব জায়গায় এসেছি। ওই স্বপ্নের মধ্যে যেসব জায়গায় আমাকে নিয়ে যেত ঠিক সেরকমই মনে হলো আমার কাছে। এরপর আমার আর কিছু মনে নেই, তবে আসার সময় শরীরে পরা জুব্বাটা রেখে দেয়, শুধু এটুকুই মনে আছে। কিন্তু ছাদ থেকে কিভাবে আমি ওদের দেশে গেলাম, কিভাবে আবার ছাদে ফেরত আসলাম, এর উত্তর আমার কাছে নেই। তবে বিষয়টি মনে হচ্ছে কল্পনার মতো, একরকম স্বপ্নের মতো। স্বপ্ন দেখলে যেভাবে মানুষ ভুলে যায়, ঠিক সেভাবেই মনে হচ্ছিল আমার। আমার সাথে আরো কি কি হয়েছে সেটা আমি পুরোপুরি মনে করতে পারিনি। এই বিষয়ে কখনো কাউকে বলিও নি, শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর এক রাতে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। খাওয়া দাওয়া শেষ করে কেবল আমি শুয়েছি, হঠাৎ করে মনে হলো আমার পাশে কেউ শুয়ে আছে। আমি কম্বলটা সরিয়ে চোখ খুলে তাকাই। আমি দেখলাম পরীটা এসেছে। আমি তাকে বললাম, আমি বসে বসে কথা বলতে থাকলে সবাই বুঝে ফেলতে পারে। তুমি কেন আসলে? তুমি চলে যাও, কাল কথা হবে। আমি আবার কম্বল মুড়ি দিলাম। এরপর আমরা গল্প করতে লাগলাম। এদিকে আমাদের মধ্যে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করত। বিশেষ করে রাতের বেলা ছাত্ররা কাঁথা কম্বল মুড়ি দিয়ে মোবাইল ফোনে
নাটক অথবা কার্টুন দেখত। কারা কারা মোবাইল ফোন ব্যবহার করে সেটা জানার জন্য হাফেজ সাহেব হুজুর মাঝে মধ্যে চেক করতে আসতেন। এদিকে এক এক করে কাঁথা কম্বল সরিয়ে হুজুর চেক করছেন। আমি এসব খেয়াল করিনি। আমি কম্বল মুড়ি দিয়ে পরীর সাথে গল্প করছিলাম। হুজুর যখন আমার বিছানার পাশে আসলেন তখন হুজুরের পা গিয়ে পড়ে পরীর শরীরে। পরীটা রেগে যায়। ওই পরীটি হুজুরকে তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারে। হুজুর অনেক দূরে গিয়ে দেওয়ালের শেষ কিনারে ছাত্রদের ট্রাঙ্কের উপরে গিয়ে পড়ে। আমাদের হুজুর একটু ভারী মানুষ ছিলেন, এ কারণে মুচড়ে যাওয়া ট্রাঙ্কে বিকট শব্দ হয়। শব্দ শুনে ছাত্র ভাইয়েরা উঠে পড়ে। সঙ্গে সঙ্গে একজন গিয়ে রুমের লাইট জ্বালায়। ঠিক তখনই পরী রাগে ওখান থেকে চলে যায়। হুজুর কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ছাত্ররা হুজুরের কোমরে তেল মালিশ করে দিল। তখন হুজুর বললেন, আমি এত ভারী একটা মানুষ, আমাকে তুলে আছাড় মারার শক্তি সাইফের নেই। এ কাজ সাইফ করতে পারে না, ওর সাথে কিছু একটা আছে। আমি এতদিন শুনেছিলাম, কিন্তু আজ আমি নিজে সাক্ষী। এরপর আমাদের ওই হুজুর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রিয় লিসেনার্স, এতক্ষণ এই ঘটনাটা আমি সাইফের মতো করে আপনাদের বলার চেষ্টা করছি, কিন্তু এবার আপনাদের বোঝার সুবিধার্থে বাকি অংশ আমি ইব্রাহিম ভাইয়ের মতো শেয়ার করতে চাচ্ছি। এই অংশগুলো ছাত্ররা এবং পরিবারের সদস্য ও স্থানীয় মানুষদের লোকমুখে শোনা। এতক্ষণ আপনারা শুনেছেন এই ঘটনাটির সারমর্ম। এবার আসবো মূল ঘটনায়। হুজুরের সাথে মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর হঠাৎ করে সাইফ অস্বাভাবিক আচরণ শুরু করে। তখন হাফেজ সাহেব হুজুর ও ছাত্ররা এই বিষয়টি লক্ষ্য করেন। সেটা হলো, সাহেব চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। তার চোখ টকটকে লাল, চোখের কোনো পলক পড়ছিল না। চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছিল এবং প্রচুর ছটফট করছিল। কয়েকজন ছাত্র সাহেবকে ধরে রেখেছিল। হাফেজ সাহেব হুজুর এই অবস্থা দেখে তৎক্ষণাৎ দুইজন ছাত্রকে সেই রাতেই সাইফের বাড়িতে খবর পাঠান। সাইফের নানা বাড়ি মাদ্রাসার কাছাকাছি। উল্লেখ্য যে আরেকজন শিক্ষক ছিলেন যার নাম মোজাম্মেল হুজুর। তার আসল নাম সাইফ আমাকে বলেনি, তবে তিনি স্থানীয় লোকজনের মুখে মোজাম্মেল হুজুর নামেই পরিচিত। তিনি স্থানীয় ছিলেন বলে রাতে বাড়িতেই অবস্থান করতেন। ওই হাফেজ সাহেব হুজুর যেটা করলেন তা হলো, অন্য দুজন ছাত্রকে দিয়ে মোজাম্মেল হুজুরকে খবর পাঠালেন যাতে তিনি জলদি মাদ্রাসায় চলে আসেন। মোজাম্মেল হুজুরকে ডেকে পাঠানো হলো কারণ সাইফের সাথে কোনো জিন আসর করলো কিনা সেটা পরীক্ষা করার জন্য। মোজাম্মেল হুজুর একসময় প্যারানরমাল কাজগুলো রুকিয়ার মাধ্যমে সমাধান করতেন, কিন্তু কোনো একটি সমস্যার কারণে তার ওস্তাদ সনদ তুলে নেয়। ফলে তারপর থেকে তিনি কখনোই এই কাজ করতেন না। এরপর জরুরি তলব পেয়ে যথারীতি মোজাম্মেল হুজুর মাদ্রাসায় উপস্থিত হন। এর কিছুক্ষণের মধ্যে সাইফের পরিবারের সদস্যরাও মাদ্রাসায় চলে আসেন। ওই মোজাম্মেল হুজুর সব কিছু শুনে একটা সরিষার তেলের বোতল চাইলেন। বোতলের মুখ খুলে কিছু একটা তেলাওয়াত করলেন। এরপর বোতলের মধ্যে তিনি ফু দিলেন। তারপর সরিষার তেলের মধ্যে শুধু একটি আঙ্গুল ভিজিয়ে সাইফের কানের কাছে আলতো করে ঢুকালেন। এই কাজটি করার সঙ্গে সঙ্গে সাইফ দৌড়ে পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ মোজাম্মেল হুজুরের নির্দেশে কয়েকজন ছাত্র সাইফকে ধরে ফেলল, কিন্তু এক পর্যায়ে সাইফ ছুটতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে একাকী ভাসমান হয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। কয়েক সেকেন্ড সবাই ভয়ে হতভম্ব হয়ে তাকিয়ে এই দৃশ্য দেখে। সঙ্গে সঙ্গে মোজাম্মেল হুজুর বললেন, তোমরা কেউ ভয় পেও না, যত দ্রুত সম্ভব দরজা জানলা বন্ধ করে দাও। সাথে সাথে দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। এরপর মোজাম্মেল হুজুর বললেন, আমার সাথে সাহসী দুজন ছাত্র আসো। এরপর মোজাম্মেল হুজুর দোয়া দুরুদ পড়তে লাগলেন। আল্লাহর অশেষ রহমতে সাইফ নিচে নামতে শুরু করে। সঙ্গে সঙ্গে মোজাম্মেল হুজুরের নির্দেশে দুইজন ছাত্র সাইফকে ধরে ফেলল। এরপর মোজাম্মেল হুজুর অনেক দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করলেন। সঙ্গে সঙ্গে সাইফ
সেন্সলেস হয়ে যায়। তারপর পানির ছিটে দেওয়ার পর তার জ্ঞান ফেরে। এইসব ঘটনা সাইফের পরিবারের সদস্যরা অসহায়ের মতো দেখল। তারা কিছুই বুঝে উঠতে পারল না। পরিবেশটা একটু শান্ত হওয়ার পর মোজাম্মেল হুজুর সাইফের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বললেন, আমি নিশ্চিত হয়েছি যে সাইফকে জিন আসর করেছে। এই অবস্থায় এখানে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ছাত্রদের মাঝে ওকে রাখা ঠিক হবে না, বরং আপনারা ওকে বাড়ি নিয়ে যান এবং দ্রুত ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখান। তখন পরিবারের সদস্যরা সাইফকে বাড়ি নিয়ে যায়। পথের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। সাইফের নানা বাড়িতে সদস্য ছিল 7 জন। গৃহস্থ পরিবারের মতো সবাই একসাথে থাকতো। সে রাতে কেউ ঘুমাতে পারেনি। সবাই সাইফের পাশে বসেছিল। পরদিন থেকে শুরু হয় অদ্ভুত আচার আচরণ। শুরু হয় ভয়ানক এক কালো অধ্যায়। সাইফের কাছে বেনামাজি কেউ আসলে সাইফ খারাপ ব্যবহার করত। একদিন পাশের বাড়ির একটি মেয়ে সাইফের বাড়িতে আসে। তখন ওই মেয়েটির মাথায় কাপড় ছিল না। হঠাৎ সাইফ গিয়ে ওই মেয়ের চুল ধরে টান দেয়। এক মুঠে যতগুলো চুল ধরতে পেরেছিল ঠিক ততখানি চুল তার হাতে চলে আসে। ওই মেয়ে প্রচণ্ড ব্যথা পায়। ব্যথার চেয়ে ভয় পায় বেশি। সাইফের সঙ্গে কিছু একটা আছে, এই কথা কিভাবে যেন ওই মেয়ের কানে গিয়েছিল। সেজন্যই সাইফকে একটু দেখার জন্য সে মূলত এসেছিল। এই ঘটনা দেখে সাইফের পরিবারের সদস্যরা খুবই ভয় পায়। সহজে সাইফের কাছাকাছি কেউ আসতে চাইতো না। সাইফের নানি বৃদ্ধা মানুষ। তিনি বলতেন, সাইফ আমার সাথে একটু সুন্দর করে কথা বলো। এইটা বলে ওর নানি খুব কান্নাকাটিও করতেন। একদিন দুই মামা প্যারানর্মাল বিষয় সমাধান করতে পারে এমন একজন লোক খুঁজতে শুরু করে। এভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন একজন কবিরাজের সন্ধান পাওয়া যায়। মামা কবিরাজের সাক্ষাৎ করলো। তখন মামা কবিরাজকে সব কিছু খুলে বলে। কবিরাজ সব কিছু শুনে একটু ভাবেন। এরপর তিনি একদিন সময় নিলেন এবং তাদের বাড়িতে যাবেন বলে আশ্বস্ত করলেন। কিন্তু একদিন পর তিনি আর আসলেন না। সাইফের পরিবারের সদস্যরা হতবাক হয়ে যায়। সাইফের পরিবারের সদস্যরা পুনরায় ওই কবিরাজের সাথে যোগাযোগ করলেন। তখন কবিরাজ একটি অদ্ভুত তথ্য দিল। কবিরাজ বললেন, আমি আমার রিচুয়ালের মাধ্যমে বুচর পাখির শরীরে শিয়াল কাটা প্রবেশ করিয়ে আপনাদের বাড়িতে চালান করি। সে যদি বেঁচে ফিরত তাহলে আমি আপনাদের সমস্যা নিয়ে কাজ করতাম। কিন্তু আপনাদের বাড়িতে এমন শক্তি এবং এমন ক্ষমতাবান জিন আছে যে তাদের সামনে আমার বিদ্যা তুচ্ছ। আমি এই কাজ করতে পারবো না। কবিরাজ স্পষ্ট এটা জানিয়ে দেয়। শুধু শুধু আমার পেছনে টাকা নষ্ট করে কোনো লাভ হবে না। আপনারা আরও ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখান। তখন সাইফের সদস্যরা নিরাশ হয়ে ফিরে আসেন। পরিবারের সবাই খুব কান্নাকাটি করে। বিশেষ করে সাইফের মা কান্নায় ভেঙে পড়েন। সাইফের 2 মামা আবারও কবিরাজ খোঁজা শুরু করেন। তো যাই হোক, এদিকে ওজা ফকিরের কোনো সন্ধান মিলছে না। 2 দিন পর একজন সনাতন ধর্মের তান্ত্রিকের খোঁজ মেলে। কর্ণকাঠি নামক একটি গ্রাম আছে। এই কর্ণকাঠি গ্রামের আশেপাশে একটি জায়গায় একজন তান্ত্রিক আছে। তার অনেক নাম ডাক ছিল। তিনি হিন্দু সম্প্রদায়ের একজন সাধক টাইপের তান্ত্রিক। লোকমুখে প্রচলিত আছে যে তার অসংখ্য শীর্ষ জিন আছে। ওই জিনরা তাকে গুরু মানে। তাই স্থানীয় লোকদের কাছে তিনি বেশ পরিচিত। তখন তার সাথে দ্রুত যোগাযোগ করা হয়। সাইফের মামা সব ঘটনা তান্ত্রিককে বলেন। তিনি সব কিছু শোনেন। এরপর তিনি বললেন, আমার জন্য অতটা সহজ হবে না। আমি সমাধান করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার সবটুকু সামর্থ্য উজাড় করে দিয়ে উপকার করার চেষ্টা করব। এই বিষয়টি নিয়ে আমাকে ভাবতে সময় দিতে হবে। আমি 2 দিন পর আপনাদের বাড়িতে যাব। এই 2 দিন আপনাদের ছেলেকে বেঁধে রাখবেন, কোনোভাবেই ছেড়ে রাখবেন না। এরপর মামা তান্ত্রিকের কথা সম্মতি দিয়ে বিদায় দিয়ে বাড়ি চলে আসেন। তান্ত্রিকের কথা মতো সাইফকে বিছানার উপর লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই কাজটি করার পর সাইফ কিছুই খেত না।
দিন দিন শুকিয়ে যেতে লাগলো, তার চেহারা ভেঙে যেতে লাগলো। এদিকে যথারীতি 2 দিন পর ওই তান্ত্রিক বাড়ি আসেন। তিনি এসে প্রথমে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলা আর বাচ্চাদের অন্য একটি ঘরে চলে যেতে বলেন। তান্ত্রিকের কথা মতো 2 মামা সাইফের 2 হাত 2 দিক দিয়ে ধরে রাখেন। এরপর তান্ত্রিক মোমবাতি, আগরবাতি আর ধূপ জ্বালিয়ে ঘরের মাটিতে বসে রিচুয়াল শুরু করেন। এর কিছুক্ষণ পর তান্ত্রিক সাইফের মুখমণ্ডলের সামনে একটি মাটির মূর্তি বের করেন। মূর্তিটা সামনে ধরে সাইফের উদ্দেশ্য করে বলেন, কেন আসছো? তোরা কয়জন আছো? কবে এসেছো? কি চাস? তখন জিন উত্তরে বলে, আমরা কয়জন আছি সেটা তুই জানার কে? ভালোই ভালো এখান থেকে চলে যা। তান্ত্রিক বলল, ও খুব ভালো ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করে, ওর জীবনটা নষ্ট করে তোর লাভ কি? এরপর উত্তর দিল, সাইফকে আমরা চাই, বিনিময়ে যা চাইবি তাই পাবি। তখন সাইফের মামা বলে, আমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের ছেলেকে পেলেই হবে, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন। তখন জিন বলে, ঠিক আছে, আমরাও দেখি কিভাবে ছেলেকে ফিরে পাস। এরপর ওই তান্ত্রিক কি করে, সাইফের যে ছায়া পড়ছিল ওই ছায়ার ওপরে লাঠি দিয়ে পিটাতে শুরু করে এবং ওই মূর্তিকে সাইফের গলার কাছে চাপ দিয়ে ধরে রাখলো। তখন জিনরা চিৎকার করতে লাগলো। হঠাৎ করে সাইফ একটি ঝাঁকুনি মেরে 2 মামাকে ছিটকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মামারা উঠে এসে সাইফকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ধরে রাখতে পারল না। তখন সাইফ দাঁড়িয়ে যায়, তাকে আর কোনোভাবেই বসাতে পারছিলেন না। এই অবস্থা দেখে তান্ত্রিক কিছুটা ভয় পান। তান্ত্রিক বিভিন্নভাবে তাকে শান্ত করার চেষ্টা করে। অনেক সময় পর তান্ত্রিক কিছুটা শান্ত করতে সক্ষম হয় সাহেবকে। এরপর তান্ত্রিক তার মামাদের বলল, আমি যদি জোরাজুরি করি তাহলে আপনাদের ছেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমার যতটুকু বিদ্যা আছে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিন্তু ধীরে ধীরে সুস্থ হবে সে, সময় লাগবে। ওর শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে, এখনও বিশ্রামের প্রয়োজন। আগে সুস্থ হোক, আমি 3 দিন পরে আসব, তখন আমি সমাধান করার চেষ্টা করব। তাতে যদি না হয় তাহলে হয়তো আমার কিছু করার থাকবে না। এরপর ওই যে তান্ত্রিক উনি কি করেন, বাড়ির চারপাশে 4টা গজা লোহা গেড়ে দেন আর বলেন, এই এরিয়ার বাইরে কোনোভাবেই যাতে সাইফকে বের করা না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। গোছালাদি যাবতীয় কাজ ঘরের মধ্যেই করাবেন। এবং তান্ত্রিক একটি শিশি বা ছোট্ট একটি বোতল দিয়ে বলল, এটা সকালে এবং সন্ধ্যায় ওর পায়ের তালুতে এবং হাতের তালুতে লাগিয়ে দিবেন। এরপর তান্ত্রিক সেদিনের মতো বিদায় দিয়ে চলে যায়। ওই বোতলগুলোর মধ্যে আসলে কি ছিল? ওই বোতলগুলোর মধ্যে ছিল গরুর পচা রক্ত। কোনো তন্ত্রমন্ত্র দিয়ে রক্তটা পরানো হয়েছিল কিনা সেটা জানা যায়নি। গভীর রাত, হঠাৎ করেই সাহেব বলে উঠল, সোনা গয়না হীরা মুক্তা সব দেব, শুধু আপনাদের ছেলেকে দিবেন। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। সে প্রতি মাসে এসে আপনাদের সাথে দেখা করে যাবে। তখন সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু আন্টি সাহস করে বলল, আমি এসব কিছুই চাই না, আমি আমার ছেলেকে চাই। জবাবে কোনো উত্তর আসলো না, বরং একটা খটখট শব্দে একটি হাসির শব্দ শোনা যায়। এর মধ্যে এলাকার মধ্যে বিষয়টা জানাজানি হয়ে যায়। খুব দ্রুত গ্রামের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেকেই সাহেবকে দেখতে আসতো। ওই দেখতে আসা স্থানীয় লোকদের সাথে সাহেব মাঝে মধ্যেই খুব খারাপ ব্যবহার করত, আবার মাঝে মাঝে তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করত। ফলে বোঝাই যেত না সাহেবের সঙ্গে কোনো জিন আছে। এদিকে সাহেবের অবস্থাটা এমন ছিল যে কিছু কিছু সময়ে চেনা মানুষকে অচেনা মনে করত, আবার যে আপনজন তাকে সহ্য করতে পারতো না। আবার একটু পর বলতো, একটু বাইরে যাব, জরুরি কাজ আছে, আমার বাঁধন খুলে দাও। কিন্তু পরিবারের সদস্যরা বলতো, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, তোমার কিছু লাগলে আমাদের বলো, আমরা এনে দেব। এদিকে 3 দিন শেষ হলো। যথারীতি তান্ত্রিক সন্ধ্যায় বাড়ি আসলেন। 3 দিনে কি কি ঘটেছে সেগুলো তান্ত্রিক জানতে চাইল। তান্ত্রিক সব কথা শুনল।
এরপর প্রথমে কাঁচি দিয়ে ঘরের মাটিতে গোল করে একটা বৃত্ত আঁকলো। এই বৃত্তের মধ্যেই সাইফ এবং তার দুই মামাকে তান্ত্রিক বসিয়ে দিলেন। ঠিক সাইফের সামনে তান্ত্রিক মাটির একটি হাঁড়ি রাখলো। কিছু জিনিসপত্র আগেই কিনে রাখা হয়েছিল, যেগুলো রিচুয়াল করার সময় প্রয়োজন হয়। সেসব জিনিস নিয়ে একটি জায়গায় নির্ধারণ করে বসলেন। এরপর তান্ত্রিক সুন্দর করে আগরবাতি, মোমবাতি এবং ধূপ জ্বালালেন। তারপর তান্ত্রিকের মতো করে রিচুয়াল শুরু করেন। রিচুয়ালের মাধ্যমে জিনকে হাজির করার চেষ্টা চালিয়ে যেতে লাগেন তিনি। একটু পর পিছন থেকে গাব গাছটা জোরে জোরে নাড়াচাড়া করতে লাগলো। বাড়ির চারপাশটায় ঝড় হতে শুরু হয়। দরজা জানলা ভেঙে ফেলার মতো একাকার অবস্থা বিরাজমান। এর একটু পর সব কিছু শান্ত। এর পরপরই সাইব জোরে জোরে মাথা নাড়াচাড়া শুরু করে। একরকম পাগলামি শুরু করে সে, আর বড় বড় চোখ মেলে তান্ত্রিকের দিকে তাকিয়ে রয়। তার দুই মামা প্রচণ্ড ভয় পায়। তারা মনে মনে দোয়া কলেমা পড়তে শুরু করেন। তখন আচমকা সাইফের মুখ থেকে বের হলো, ডাকলি কেন? তোকে এত রকম বাধা দিলাম, কত বিপদে ফেললাম, তোকে কতবার স্বপ্নে এখানে আসতে নিষেধ করলাম, তাও শুনলি না। মরতে চাস? এবার তুই শেষ। তান্ত্রিক বলল, আরে তুই আমার কি করবি? তোকে কি করলে শায়েস্তা করা যাবে তা আমার ভালোই জানা আছে। তখন ওই জিন বলে, আরে বোকা, সেদিন আমি একাই ছিলাম, কিন্তু আজকে আমি একা আসিনি। আমরা কতজন আছি শুনবি? তাহলে শোন। এখন আমরা এক পরিবারের 7 জন আছি। আমাদের জীবন গেলেও একজনকে রেখে আরেকজন যাব না। এরপর তান্ত্রিক পুটলি থেকে কিছু ধান বের করেন। সেই ধান একটু একটু করে সাইফের শরীরে নিক্ষেপ করতে লাগলেন। তখন সাইফ হুট করে তান্ত্রিকের হাত চেপে ধরে এবং বলে, এতে আমাদের কিছুই হবে না। তোর স্ত্রীর না সন্তান হবে? সন্তানের মুখ জীবিত দেখতে চাস না, নাকি মৃত দেখতে চাস? তোর কারণে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলে আমরাও তোর পরিবার বিনষ্ট করে ফেলব, তোর বংশকে নির্বংশ করে দেব। বাঁচতে চাইলে চলে যা, এই কাজ করার জন্য আর কখনো আসবি না। তখন ওই তান্ত্রিক খুবই ভয় পেয়ে যান। তিনি যে এই কাজ করবেন তার সাহস তিনি পাচ্ছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি রিচুয়াল বন্ধ করে দেন এবং উঠে দাঁড়ান। তখন সাইফের মামারা বললেন, আপনি ভয় পেলে আমাদের কি হবে? দয়া করে আমাদের সাহায্য করুন। এভাবে মামার অনেক কাকতি মিনতি এবং অনুরোধ করে তাকে। তখন তান্ত্রিক মামাদের উদ্দেশ্যে বলেন, আমি চেষ্টা করতাম, কিন্তু বিষয়টা দীর্ঘদিন হয়ে গেছে। তাছাড়া সবারই ফ্যামিলির প্রতি মায়া আছে। আমার সকল বিদ্যা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কোনো উপকার করতে পারলাম না। তখন সাইফের আম্মু অনেক কান্নাকাটি শুরু করেন। তিনি বলেন, ভাই, আপনি একটু আমাদের ছেলেটাকে বাঁচান। তান্ত্রিক বলল, কেউ কি নিজের পরিবার বিপদে ফেলে অন্যকে সাহায্য করতে যাবে? এই কাজ শুরু করার পর থেকে আমার যে কত ধরনের বিপদ হয়েছে সেটা আপনারা জানেন না। একটার পর একটা বিপদ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তখন তো আমি বুঝিনি, আসলে এসব ওরাই করছিল। তান্ত্রিক তখন নিজে ভয়েই কথা বলতে পারছিল না, এমন একটা অবস্থা। এরপর তান্ত্রিক বলল, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো উপকার করতে পারলাম না। এটা বলে তান্ত্রিক বিদায় নেয়। সকালবেলা পরিবারের সদস্যরা দেখল গাব গাছগুলো দুমড়ানো মুচড়ানো, গাছের ডালগুলো ভেঙে নিচে ঝুলে আছে। এরপর ওই দুই মামা আবার ওজা ফকির খোঁজাখুঁজি শুরু করেন। দিন যায়, রাত যায়, কিন্তু শুধুই অপেক্ষা, কোনো খোঁজ মিলছে না। এদিকে সব অদ্ভুত ব্যাপার। আস্তে আস্তে সাইফের অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। পরিবারের সদস্যরা অবাক হয়ে এই পরিবর্তন দেখছিল। সবার সাথে সুন্দর ব্যবহার, ঠিক মতন খাওয়া দাওয়া, এমনকি নামাজ কালাম পড়া, একদম স্বাভাবিক মানুষের মতো। এভাবেই 5-7 দিন চলে যায়। প্রতিদিনের মতো একদিনের কথা, দুপুরবেলা সাইফের মা সাইফকে গোসল করিয়ে শরীর মুছে দিল। তারপর প্রতিদিনের মতো তিনি লোহার শিকল দিয়ে সাইফকে বাঁধতে গেলেন। তখন সাইফ বলে, মা, এই লোহার শিকল আমাকে ব্যথা দেয়, আমার কষ্ট হয়, আমি কোথাও যাব না, শুধু ঘরের মধ্যেই থাকবো, তুমি আমাকে বেঁধো না। সাইফের মা এইসব কথা শুনে
অঝোরে কান্না শুরু করেন। মা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। লোহার শিকল তিনি অন্য জায়গায় রেখে দিলেন। এই ঘটনা বিকেলে সাইফের দুই মামা জানতে পারে। তারা দুজন খুব রেগে যায়, সাইফের মায়ের সাথে রাগারাগি করে। বড় মামা যখন লোহার শিকল নিয়ে আবার বাঁধতে যাবে, তখন সাইফের আম্মু বলে, বাঁধিস না, অনেকদিন তো স্বাভাবিক জীবনযাপন করছে, তাই একটু পরীক্ষা করে দেখি আল্লাহ রহমতে ঠিক হলো কিনা। সাইফের মা অনেক বুঝিয়ে সুজিয়ে মামাকে রাজি করায়। সেদিন মাগরিবের নামাজের পরপরেই আরও একটি ঘটনা ঘটে। সাইফ কোনো একটা বাহানা ধরে ঘর থেকে বের হয়। পরিবারের সদস্যরা বাইরে বের হতে তাকে অনেক নিষেধ করে, কিন্তু সাইফ বলল, আমি কোথাও যাব না, শুধু ঘরের দরজার সামনে একটু দাঁড়াবো। ঘর থেকে বের হওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। সাইফের নানা বাড়ি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। বাড়ির মধ্যে বেশ কয়েকটি ঘর, বাড়ির সামনে উঠান, উঠানের দক্ষিণ দিকে একটি পুকুর, বাড়ির উঠানের উত্তর দিকের কিছু অংশ জুড়ে বিশাল বড় ধান ক্ষেত, কিন্তু উঠানের উত্তর দিকে ধান ক্ষেতের কিছুটা দূরে জঙ্গল। কথিত আছে মুক্তিযুদ্ধের আগে এই জঙ্গলে মানুষজনের বসত বাড়ি ছিল, কিন্তু দুষ্ট জিনের উপদ্রবের কারণে সবাই ভিটা বাড়ি ত্যাগ করে চলে যায়। এরপর ওই জায়গাটি পরিত্যক্ত হয়ে যায়, এখানে কোনো মানুষজন চলাফেরা করে না। ধীরে ধীরে ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়। এই বাগান স্থানীয় মানুষদের কাছে সারা ভিটা নামে পরিচিত। তখন সাহেব ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়। সাইফের মা তাকে ঘরে আসার জন্য ডাক দেয়, কিন্তু সাইফ কোনো উত্তর দেয় না। বলে রাখা ভালো, সেই সময়টা বৃষ্টির দিন ছিল, ধান ক্ষেত ভরা পানি ছিল, মেঠো পথে কাদা, গ্রামের নিচু জায়গাগুলোতে পানি উঠেছে। তখন সাইফ তার মায়ের কথার তোয়াক্কা না করে চুপচাপ উত্তরের ধান ক্ষেতের দিকে হাঁটা শুরু করে। সাইফের মা এই দৃশ্য দেখে তখনই চিৎকার দেয় এবং বলে, ও আবার পাগলামি শুরু করেছে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি ওকে ধর। এই কথা বাড়ির সবাই শুনতে পায়। সঙ্গে সঙ্গে সাইফের মামাতো ভাইয়েরা বের হয়ে আসেন। এসে দেখেন সাইফ উত্তর দিকে হাঁটছে। এদিকে মামাতো ভাইদের বের হয়ে আসতে দেখে সাইফ ধান ক্ষেতের দিকে জোরে দৌড় দেয়। তখন তার ভাইয়েরাও তাকে ডাকাডাকি করতে করতে তার পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে দুই মামা হাতে টর্চ লাইট নিয়ে বের হন। এর মধ্যেই বাড়ির মধ্যে অন্য সবাই বের হয়ে আসে। এইসব ঘটনা মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। এদিকে সাইফের মামা টর্চ জ্বালিয়ে যা দেখে সেটা আসলেই লোমহর্ষকর। তার মামা টর্চ লাইট জ্বালিয়ে দেখল সাইফ ধান ক্ষেতের ওপর দিয়ে শূন্যের উপরে উড়ে উড়ে যাচ্ছে এবং সাইফের মামাতো ভাইয়েরা জমির আইল ধরে সাইফের পিছু নিচ্ছে। এই দৃশ্য সবাই দেখতে পায়। বাড়ির মহিলারা ভয়ে চিৎকার করে এবং আল্লাহকে ডাকতে থাকে। বাড়ির পুরুষ সদস্যরা দ্রুত সাইফের পিছন পিছন ছুটে যান। এদিকে সাহেব ধান ক্ষেতের ওপর দিয়ে উড়ে উড়ে গিয়ে একটি তাল গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়। বলে রাখা ভালো, এই তাল গাছ পেরিয়ে একটুখানি সামনে গেলে সেই ভয়ানক নির্জন ছাড়া ভিটা। এদিকে পরিবারের সদস্যরা ধান ক্ষেতের আইল ধরে পিছু পিছু তাল গাছের কাছাকাছি আসেন। অন্যদিকে সাহেব বাড়ির সবাইকে ছুটে আসতে দেখে তাল গাছের নিচ থেকে ওই ছাড়া ভিটার মধ্যে দৌড়ে চলে যায়। আগেই বলেছি, সেই সময়ে বাগানের মধ্যে হাঁটু পর্যন্ত কাদা পানি ছিল এবং বাড়ির সবাই চিল্লাচিল্লি করতে করতে সাইফের পিছু পিছু আসে। ওনারা বাগানের মধ্যে এসে দেখলো একটি গাছের নিচে সাইফ সেন্সলেস অবস্থায় পড়ে আছে। একটু অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করলো। তখন সাইফের হাত পা অথবা শরীরে কোথাও এক চুল পর্যন্ত কাদামাটি নেই, অথচ উপস্থিত সকলের সারা শরীরে কাদামাটি মাখামাখি অবস্থা। তো যাই হোক, তখনকার মতো সাইফকে বাগানের মধ্য থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সবাই বাড়ি এসে গোসল করলো। সাইফের মা সাইফের শরীর মুছে দিল। সম্ভবত 1 ঘন্টা পর সাইফের জ্ঞান ফিরে আসে। সাইফ চোখ খুলে আবিষ্কার করলো তার নিজ বাড়িতে। পরিবারের সদস্যরা পাশে বসে আছে। নানি আর তার খালারা কান্না করছিল। এরপর মামারা সাইফের কাছে কি হয়েছে সবকিছু জানতে চায়, কিন্তু সাইফ শুধু এইটুকু বলে যে সে ঘর থেকে বের হয়েছে। এরপর কি হয়েছে সেটা তার মনে নেই।
এই কথা শুনে পরিবারের সদস্যরা প্রচণ্ড ভয় পায় এবং খুব পেরেশানির মধ্যে পড়ে যান। কোনো রকম সেই রাতটা পার হলো। এর পরদিন একদম ভোরবেলা দুই মামা আবারও ওঝা ফকির খুঁজতে বের হন। বরিশালের এমন কোনো জায়গা নেই যেখানে তারা যাননি বা খোঁজ করেননি। এদিকে ওঝা ফকির খুঁজতে খুঁজতে তারা হয়রান। শত চেষ্টা করেও তেমন কাউকে খুঁজে পাচ্ছিলেন না। আবার কারো খোঁজ মিললে এই কাজ করতে পারবে না বলে অস্বীকৃতি জানায়। এদিকে মাদ্রাসার ছাত্ররা সময় পেলে সাহেবকে দেখতে আসতো। ছাত্রদের মাধ্যমে ওই মোজাম্মেল হুজুর তথ্য নিতেন। মোজাম্মেল হুজুর সাহেবকে স্নেহ করতেন। সাহেবের সাথে ভয়ানক ঘটনা ঘটেছে এই কথা ছাত্রদের মাধ্যমে মোজাম্মেল হুজুর জানতে পারেন। তখন রাকিব নামের একটি ছাত্রকে সঙ্গে করে মোজাম্মেল হুজুর সাহেবকে দেখতে যান তার বাড়ি। তখন সাহেবের পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। তখন মোজাম্মেল হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলেন, জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, যা মানুষের আয়ুর তুলনায় অনেক অনেক বেশি। জিনদের প্রস্তাবে কখনো ভুলেও সম্মতি প্রকাশ করবেন না। এর কারণ হলো বেশিরভাগ জিন মানুষকে সুখে থাকার স্বপ্ন দেখিয়ে ওদের দেশে নিয়ে যায়, কিন্তু শেষটা সুন্দর হয় না। এর কারণ হলো ৪৫ কি ৫০ বছর হয়ে গেলেই মানুষের যৌবন ফুরিয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়। ঠিক এই সময়টিতে আমরা একা চলাফেরা করতে পারি না। আমাদের চলাফেরা করতে হলে অন্যের সাহায্য প্রয়োজন হয়। এবং যেটা সবচেয়ে খারাপ লাগার বিষয় সেটা হলো এই বয়সে এসে আমরা সর্বদা পাক পবিত্র থাকতে পারি না। অনেক সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও আমরা নাপাক হয়ে যাই, বিছানায় মলত্যাগ করে ফেলি। কিন্তু জিনদের বেলায় ঠিক এর উল্টোটা। সেটা হলো ওরা মৃত্যুর আগে একদম তরতাজা যুবক যুবতী হয়ে মৃত্যুবরণ করে এবং ওরা বয়স্ক অবস্থায়ও সচল থাকে। ফলে মানুষের মতো তাদের অপবিত্র হতে হয় না। এবং ভালো জিনেরা কোনো কালেই নাপাকি পছন্দ করে না। শেষটা সুন্দর হয় না। তাহলে এটা কেন বললাম? এর উত্তর হলো, ঠিক যখন আমাদের যৌবন ফুরিয়ে যায় এবং বৃদ্ধ হয়ে পড়ি, তখন জিনদের আমাদের কোনো কাজে আসে না। সেই সময়টায় ওরা আমাদের তুলে নিয়ে যে কোনো একটি দেশে ফেলে চলে আসে। ওই বয়সে বাকি জীবন পৃথিবীতে এক টুকরো জাহান্নাম ছাড়া আর কিছুই বাকি থাকে না। রাস্তাঘাটে ফেলে দিলেও বাঁচা যায়, কিন্তু বন জঙ্গলে ফেলে দিলে পশু পাখির শিকার হওয়া ছাড়া উপায় থাকবে না। যাই হোক, আমি রাকিবকে বলে দিচ্ছি, রাকিব সবসময় চেষ্টা করবে সাইফের সঙ্গে থাকার। কোনো সমস্যা দেখা দিলে রাকিব সূরা বাকারা তিলাওয়াত করবে। ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। এবং কুয়াকাটার বিখ্যাত মাওলানা নিসার আহমেদ হুজুরের ঠিকানা দিলাম। তিনি এইসব প্যারানরমাল কাজ সমাধান করতে বেশ পারদর্শী। আপনারা তার সাথে যোগাযোগ করেন। সুতরাং আপনারা ধৈর্যহারা হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এইসব বলে মোজাম্মেল হুজুর বিদায় নিয়ে চলে যান। মোজাম্মেল হুজুরের কথা মতো পরদিন ভোরবেলা সাহিবের পরিবারের সদস্যরা মাওলানা নেসার হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা করেন। সাহিবদের গ্রাম থেকে কুয়াকাটা ১১০ কিলোমিটার। বাস এবং গাড়িতে যেতে হয়, তাও প্রায় ৪.৫ ঘন্টা সময় লাগে। যাই হোক, এরপর কোনো হয়রানি বা ভোগান্তি ছাড়াই খুব সহজে সাহিবের পরিবারের সদস্যরা হুজুরের সাথে দেখা করতে সক্ষম হন। বলে রাখা ভালো, মাওলানা নিসার আহমেদ হুজুরের ব্যক্তিগত বা তার সংশ্লিষ্ট কোনো মাদ্রাসা নেই। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন, পাশাপাশি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে থাকেন। আর এই কাজের কারণে অল্প সময়ে তার নাম শুধু কুয়াকাটা নয়, বরং পুরো বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সেই কাজটি হলো জিনে ধরা মানুষকে রুকিয়ার মাধ্যমে সুস্থ করতে পারতেন। তার জীবনে অসংখ্য প্যারানরমাল কাজ তিনি সমাধান করেছেন। ওই হুজুরের আনুমানিক বয়স তখন ৬০ বছরের মতো। যাই হোক, যারা তাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং জানেন তারা এই বিষয়গুলোর উপর পরিচিত থাকবেন। তারপর সাহিবের পরিবারের সদস্যরা হুজুরকে সালাম দেন। এরপর দুই মামা ওই হুজুরকে সব ঘটনা খুলে বলেন। হুজুর খুব মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন। এরপর হুজুর সব কথা শুনে বলেন, দেখুন, আমার বয়স হয়েছে,
এই বয়সে এসে দেশ বিদেশে রোগী দেখতে পারি না, শুধু এলাকার মধ্যে এই সমস্ত টুকিটাকি কাজ আমি করি। আমার পক্ষে অত দূরে গিয়ে রোগী দেখা অনেকটা কষ্টকর। যেহেতু আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন, সেই জন্য আমি চিকিৎসা করার চেষ্টা করব। আল্লাহ যদি চান তো আপনার ছেলে সুস্থ হবে, নয়তো হবে না। তবে কাজটি করা খুব সহজ হবে না। আমি কখনো এই ধরনের ঘটনার মুখোমুখি হইনি। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ হতে চলেছে। আপনাদের একটি কথা বলে দিতে চাই, আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। আমার এখন বয়স হয়েছে। এইসব কাজ করতে হলে শরীরে শক্তি দরকার। সেজন্য আমার সাথে আরও দুজন লাগবে, যারা এই কাজ সমাধান করতে পারবেন। এবং অবশ্যই ইমানদার এবং পরহেজগার হতে হবে। এমন দুইজনকে একসঙ্গে পাওয়া কঠিন। এইরকম দুজন লোককে আপনারা কি জোগাড় করতে পারবেন? তখন বড় মামা বললেন, এই দায়িত্বটা আপনি নিলে উপকার হয় হুজুর। তখন হুজুর বললেন, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করতে একটু সময় লাগবে, দিনক্ষণ ঠিক করে আপনাদের জানিয়ে দেব। তারপর সাইফের পরিবারের সদস্যরা বিদায় নিয়ে চলে আসেন এবং এর মধ্যেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হলো, একদিন সাইফের মামাতো বোন সাইফের কাছে এসে বলল, ভাই আমি আম খাবো। অথচ তখন আমের সিজন ছিল না। সত্যি কথা বলতে মামাতো বোন পরীক্ষা করার জন্য কথাটা বলল। অথচ সাহেব সবাইকে অবাক করে বলল, একটু দাঁড়া, এনে দিচ্ছি। এর ঠিক সর্বোচ্চ মিনিট তিনেকের মাথায় একটা শব্দ হলো। মামাতো বোন তাকিয়ে ঘরের মাটিতে দেখলো অনেকগুলো আম। পরে জানা যায় সেখানে প্রায় 5 কেজি আম ছিল। এই কাণ্ড দেখে তার মামাতো বোন বাড়ির সবাইকে ডেকে আনে। রীতিমতো সবাই অবাক হয়ে যায়। সেই আম পরিবারের সদস্যরা খেয়েও ছিল। আমগুলো খুব বড় সাইজের ছিল এবং অনেক সুস্বাদুও ছিল। স্থানীয়দের মধ্যে অনেকেই জিনপরি বিশ্বাস করত না, কিন্তু এই ঘটনার পর তখন প্রায় তারাও সবাই বিশ্বাস করতে শুরু করলো। এদিকে প্রতিদিন ঘুমানোর আগ পর্যন্ত সাইফের এক খালা তার পাশে বসে থাকতো। আরেক পাশে সাইফের বন্ধু রাকিব সবসময় বসে থাকতো। রাকিবকে মোজাম্মেল হুজুর সাইফের কাছাকাছি থাকতে আদেশ দিয়েছিলেন। সেজন্য রাকিব সবসময় চেষ্টা করত সাইফের কাছাকাছি থাকার জন্য। তবে ঘুমানোর সময় সাইফের পাশে শুধু রাকিব একাই থাকত। একদিন দিনের বেলা ঘটে এক অদ্ভুত ঘটনা। সাইফের মামাতো বোন দরজার সামনে এসে ভয়ে ভয়ে উকি দেয় এবং বলে, ভাই তোমার সাথে নাকি পরি আছে, আমি একটু দেখব। তখন সাইফ বলল, ঠিক আছে, এদিকে আয়। তখন সাইফের মামাতো বোন কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে সামনে যেতে পারছিল না।